Beautifully played. অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় হলেও চ্যালেঞ্জিং স্কোর টাইগার যুবাদের। অধিনায়ক মিরাজের অর্ধশত রান। বিধ্বংসী বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য দেখিয়ে ফাইনাল নিশ্চিত করতে লড়ছে ক্যারিবীয়রা। He goes down the ground. Lovely use of the feet from Gidron Pope. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসির আদেশ হাইকোর্টে বহাল, 2 জনের যাবজ্জীবন। বিএনপি জামায়াতের নাশকতার সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মন্তব্য প্রধানমন্ত্রীর। আগামীতে এ বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা। বিচারপতিদের জন্য সুনির্দিষ্ট আচরণবিধি থাকা দরকার, মন্তব্য আইনমন্ত্রীর। বললেন, অবসরের পর সরকারি সুযোগ ত্যাগ করেই বিচারপতিদের আইন পেশায় আসা উচিত। 4 বছরে উদ্ঘাটিত হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যা রহস্য। তদন্ত প্রতিবেদন জমার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে সীমাবদ্ধ কার্যক্রম। এবং কাল ঢাকায় বসছে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। আলোচনা হবে এ মৌসুমে গঙ্গা থেকে কম পানি প্রবাহের বিষয়ে। অভিন্ন 54 নদী ইস্যুতে স্থায়ী সমাধান চায় ঢাকা। আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর। বিধ্বংসী বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য দেখিয়ে ফাইনাল নিশ্চিত করতে লড়ছে ক্যারিবীয়রা। মিরপুরে সেমিফাইনালে জয়ের জন্য বাংলাদেশের দেয়া 227 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় হলেও চ্যালেঞ্জিং স্কোর করে টাইগার যুবারা। সবকটি উইকেট হারিয়ে 226 রান করে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ 2 উইকেটে 65 রান। কুয়াশাচ্ছন্ন সকালে শুরুতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ওপেনিং জুটি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পিনাক। এরপর সাইফকে সঙ্গ দিতে নামেন জয়রাজ শেখ। তবে এ জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় 27 এবং ব্যক্তিগত 10 রানে জোসেফের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাইফ। তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন জয়রাজ। ক্যারিবীয় বোলারদের বোলিং তোপে 11 রান করে শান্তর বিদায়ের পর 35 রান করে ফিরে যান জয়রাজও। দলীয় 113 রানের মধ্যে প্রথম সারির 5 ব্যাটসম্যানকে হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইয়াং টাইগাররা। তবে অধিনায়ক মিরাজের 60 ও সাইফুদ্দিনের 36 রানে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে 226 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলেন 2 ক্যারিবীয় ওপেনার ইমলাক ও পোপ। দলীয় 44 রানে 38 রান করা পোপকে ফিরিয়ে এ জুটি ভাঙেন মিরাজ। এরপর 14 রান করে মিরাজের শিকার হয়ে ফেরেন ইমলাকও। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী এস.এম. ইকবাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, মোটসি, আমাদের এর আগের বুলেটিনে আমরা যেমনটি আলোচনা করছিলাম যে বাংলাদেশের করা 227 রান যে টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে, সেটি আসলে বাংলাদেশের ফাইনালের পথ সুগম করার জন্য কতটুকু যথেষ্ট। সেখানে কিন্তু আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ একটি কথা বলেছেন যে ব্যাটসম্যানরা হয়তো তাদের কাজটা মোটামুটিভাবে করতে সক্ষম হয়েছে, অর্থাৎ 227 রানের একটি চ্যালেঞ্জিং স্কোর তারা ক্যারিবীয়দের সামনে ছুড়ে দিয়েছে। এখন বাকি কাজটুকু কিন্তু সম্পন্ন করতে হবে বোলারদের। সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের বা এখানে যারা বিশেষজ্ঞ আছেন তাদের যে সমালোচনাটা ছিল বাংলাদেশের বোলিং অ্যাটাক যদি আমরা বলি, সেটি কিন্তু হচ্ছে আসলে মূলত স্পিন অ্যাটাক নির্ভর একটি দল, যার প্রমাণটা কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ 228 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিন্তু তাদের সূচনাটা ছিল খুবই উড়ন্ত একটি সূচনা। আমরা দেখেছি প্রতি ওভারে তারা 6-7 এবং 10 রান 12 রান পর্যন্ত নিয়েছে। এখন পর্যন্ত তাদের আস্কিং রান রেট কিন্তু অনেক
নিচে নামিয়ে আনতে পেরেছে, অর্থাৎ প্রত্যেক ওভারে তারা 6 উপরে রান করছে। তো সেখান থেকে কিন্তু আমরা দেখেছি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অর্থাৎ তার স্পিন ঘূর্ণিতে কিন্তু ইতোমধ্যে 2টি উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। এদের মধ্যে মোস্ট ডেঞ্জারাস যার কথা বলা হচ্ছিল পোপের উইকেট কিন্তু ইতোমধ্যে ক্যারিবীয়রা হারিয়েছে। আরেকটি কথা আমি আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের মোস্ট লিডিং রান করেছে কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে স্প্রিঙ্গার, সে কিন্তু এখনো নামেনি। সে 220 রান করেছে 4 ম্যাচে, 220 রান করেছে। তো এটি একটু হুমকি হতে পারে বাংলাদেশের জন্য। তাহলে এখন মোট কথা বলা যায় যে বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে এই স্প্রিঙ্গার এখন মাঠে যারা আছেন তাদের আউট করতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রিত একটি বোলিং করতে হবে। সেক্ষেত্রে সাইফুদ্দিনের কথা বলা যেতে পারে। সাইফুদ্দিন যদিও পেসার, তারপরে কিন্তু সে বেশ ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন কিন্তু এই পুরো আসর জুড়ে। তাছাড়া আরো যে আদার্সে যে বলারগুলো আছে তারাও কিন্তু বেশ ভালোই নিজেদের নামের প্রতি কিন্তু বেশ সুবিচারী করেছেন। আর এই স্টেডিয়ামের আশপাশ এলাকার পরিস্থিতি যদি বলতে চাই আমি, সেটা হচ্ছে যে ক্রিকেটকে ঘিরে সবসময় একটা আলাদা উন্মাদনা বা বাড়তি উচ্ছ্বাস থাকে, যেটা হয়তো আগের কিছু ম্যাচে কিছুটা কম ছিল। কিন্তু যেহেতু এটা বাংলাদেশের ম্যাচ বলে কথা, আর বাংলাদেশ যদি এই ম্যাচ জয়লাভ করে তাহলে প্রথমবারের মতো আইসিসি রিকগনাইজড কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। সেই জন্য কিন্তু দর্শকদের প্রচুর পরিমাণে আগ্রহ। আরও একটি জিনিস জানিয়ে রেখে, সেটা হচ্ছে যে এই ম্যাচ উপভোগের জন্য স্কুল পড়ুয়া যেসব ছাত্র আছে তারা কিন্তু বিনামূল্যেই স্টেডিয়ামে ঢোকার সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে স্টেডিয়ামের মধ্যেও কিন্তু বেশ ক্রাউড আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু প্রতিনিয়ত টাইগার ব্যাটসম্যান যারা জুনিয়র টাইগার যাদের বলা হচ্ছে তাদের কিন্তু উৎসাহ দিচ্ছে, যাতে বাংলাদেশ এই মিরপুরের যাকে হোম অফ ক্রিকেট বলা হয়ে থাকে সেই হোম অফ ক্রিকেটে একটি ইতিহাসই রচনা করবে। অর্থাৎ প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে যাবে বাংলাদেশ এবং পরবর্তীতে সেই ফাইনাল তারা জয় করতে সক্ষম হবে। অর্থাৎ বাংলাদেশ এই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ অর্থাৎ যুব বিশ্বকাপ যেটা বলা হচ্ছে সেটাই চ্যাম্পিয়ন হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। মৌটুসী। দর্শক, আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকবাল। দেখছেন দুপুরের সময় সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। অপর 2 আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা রয়েছে। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2008 সালের 23 ডিসেম্বর হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, শহীদ শাহেদুল আলম বিপুল ও দেনওয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দাল নামে আরও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। হাইকোর্টেও একই সাজা বহাল থাকল। 2004 সালে সিলেট হজরত শাহজালালের মাজারে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার ঘটনায় 3 জন নিহত হন। মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে ওবি, এই 2 জনের যাবজ্জীবন জেল হয়েছিল, সেই আদেশও বহাল রয়েছে। অর্থাৎ এই 2 জনকে যাবজ্জীবন আদেশ, যাবজ্জীবন জেল, এবং অন্য 3 জন মুফতি আব্দুল হান্নান, বিপুল আর রিপন, এদেরকে ফাঁসির আদেশ বহাল হয়েছে। রায় কার্যকর এখন হবে, যেহেতু আদেশ দিয়েছে, এখন যে নিম্ন আদালত যে আদেশ দিচ্ছিল সেই আদেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতিদের জন্য একটি আচরণবিধি থাকা দরকার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, অবসরের পর সরকারি সুযোগ ত্যাগ করে বিচারপতিদের আইন পেশায় আসা উচিত। মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব, আজকে বোধহয় বিচারপতিদের একটা কোড অফ কন্ডাক্টের খুব প্রয়োজন হয়ে গেছে। তারা যেহেতু বিজ্ঞ বিচারপতি, সেই জন্য তাদেরকে এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে কি কি আচরণ তারা করবেন। সেই জন্যই কিন্তু এতদিন কোনো রুলস ছিল না। তারা যদি আপিল বিভাগে প্র্যাকটিস করতে আসেন, তাহলে পরে তাদেরকে সরকার যেই সব ফ্যাসিলিটি তখনের এলপিআর আর এখনের পিআরএল এ দেন, সেইগুলি ত্যাগ করে তাদের আসা উচিত। বিএনপি জামায়াত শিবিরের তাণ্ডবের সময় রেলের পাশাপাশি রাস্তায় টহল দিয়ে দেশের মানুষের জানমাল রক্ষার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 36তম জাতীয় সম্মেলনে তিনি প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা আন্দোলন সহ দেশের যে কোনো বিপর্যয়ে এই বাহিনী তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে এই বাহিনীকে ঢেলে সাজানোরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রান্তিক মানুষের নিরাপত্তা ও প্রতিরক্ষায় কাজ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধের সময় গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করা এই বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় অর্জন করেছে সম্মানসূচক জাতীয় পতাকা। গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে এই বাহিনীর নাম। তিনি বলেন, জাতির যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে তারা। 2014-15 সালে যখন বিএনপি জামাত সারা বাংলাদেশে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছিল, বাস, ট্রাক, গাড়ি, রেল সহ এমনকি প্রাইভেট কার, সিএনজি, রিক্সা, অটোরিক্সা, কোনো কিছুই তাদের সে আক্রমণ থেকে রক্ষা পাচ্ছিল না। সেই সময় অপারেশন রেল রক্ষা ছাড়াও মহাসড়কে নাশকতা ঠেকাতে আনসার বাহিনীর ভূমিকা প্রশংসিত। এ সময় অর্থনৈতিক এবং সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর এই বাহিনীকে আহ্বান জানান দেশের উন্নয়নে অংশীদার হতে। এই দায়িত্ব পালনে আপনারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সাথে কাজ করে যাবেন। সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আইন শৃঙ্খলা রক্ষায় সাহসিকতাপূর্ণ অবদান এবং জনসাধারণের সেবায় বিশেষ অবদান রাখায় এবছর ৭৯ আনসার সদস্যকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, শফিপুর, গাজীপুর। দুপুরের সময় আরো থাকছে। কক্সবাজার টেকনাফ সড়কে হাজার হাজার ঝাউ গাছ কেটে সাবার, বন বিভাগ জড়িত অভিযোগ এলাকাবাসীর, স্বীকার করলেন বন প্রহরীরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে এখনো দেশে বিদেশে চক্রান্ত চলছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে 14 দলের সঙ্গে পেশাজীবীদের বৈঠকে তারা এই কথা বলেন। যারা হুমকি দিচ্ছে বাংলাদেশকে, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে, সেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। সেই দোসররা যারা 71 সালেও ছিল, তারা একই ভাবে আছে। সে সময় মুসলিম লীগের নামে ছিল, জামাতের নামে ছিল, এখন তারা বিএনপি জামাতের নামে তারা আছে। এই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য আমরা আজকে মাঠে নামছি। তাদের এই অপকর্ম গণহত্যাকে আড়াল করার জন্য তারা শুরু থেকে মিথ্যাচার করে এসেছিল, তারা বারবার অস্বীকার করে এসেছিল। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে বিদেশি একটা রাষ্ট্রে স্বাধীন বাংলাদেশের হস্তক্ষেপ এটা বরদাস্ত করা যায় না, আমরা বরদাস্ত করব না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারে সচেতন হিসেবে রাজপথে নেমে আসতে হবে। বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানাতে সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি জানান, চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য বিএনপির গঠনতন্ত্র সংশোধনের অনুমোদন দিয়েছেন বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার আরেকটি হীন চক্রান্ত বলে এই সভা মনে করেছে। জাতীয় স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলের চেয়ারপারসন নির্বাচনের সাথে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী করার জন্য দলের চেয়ারপারসনকে অনুরোধ করা হয়। স্থায়ী কমিটির সুপারিশের প্রেক্ষিতে দলের চেয়ারপারসন দলের গঠনতন্ত্রের 19 ক ধারায় প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করেছেন। দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। পুলিশের সহায়তায় সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ দেশের রাজা বলে দাবি করে, এই কারণে তারা একটি সরকারকে ক্ষমতায় রেখেছে। যাদের কোনো জনপ্রিয়তা নাই, তারা খুঁজে খুঁজে বিএনপি নেতা কর্মীদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। আজকে বিচার বিভাগের পুরো দলীয়করণ করা হয়েছে।
একজন সাবেক বিচারপতি প্রধান বিচারপতিকে আক্রমণ করে যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, এটি বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো আমরা লক্ষ্য করিনি। আমরা আশা করব এই বিচারপতিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম 18 ফেব্রুয়ারি এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম 3রা মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আদালত। সকালে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে আজও আদালতে হাজির হতে পারেননি মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে 2010 সালের 8 আগস্ট চ্যারিটেবল ট্রাস্ট এবং 2008 সালের 3 জুলাই অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ 9 জনকে আসামি করে মামলা দায়ের করে দুদক। 2.5 মাস লন্ডন সফর শেষে দেশে ফিরলেও গেল বছরের 26 নভেম্বর থেকে ধার্য তারিখের মধ্যে 7 দিনই আদালতে হাজির হতে পারেননি বেগম জিয়া। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের 4 বছরেও রহস্য উদ্ঘাটিত হয়নি। দফায় দফায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো অগ্রগতি হয়নি আলোচিত এই মামলার। প্রিয়জন হারিয়ে বিচারের আশায় বুক বেঁধে থাকা স্বজনদের অপেক্ষা ছাড়া এখন যেন আর কিছুই করার নেই। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ফ্ল্যাটে সাংবাদিক দম্পতি সাগর রুনি খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টার মধ্যে ঘাতকদের খুঁজে বের করার আশ্বাস দেন। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। কিন্তু সেই ঘোষণা বাস্তব হয়ে ওঠেনি আজ পর্যন্ত। ঘাতকদের খুঁজে বের করা নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস আর সান্ত্বনা নিয়ে এখনো আশায় বুক বেঁধে আছেন দুজনের পরিবারের সদস্যরা। আমাদের কাছে যেটা মনে হয়েছে, মামলাটা ধামাচাপা দেওয়া হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমি জানতে পেরেছি অনেকদিন পর, তাও সেটা অন্য গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত আমি অন্ধকারে, আমার ইভেন আমার সন্তানের কবরটা পর্যন্ত আমি জিয়ারত করতে যাইনি। আমি কথা দিয়েছিলাম, খুনিকে না দেখে আমি তোর কবরে যাব না, তোর কবর ওই দিনই জিয়ারত করবো যেদিন তোর খুনের বিচার পাবো, সেদিনই যাব। আদালতের এক সূত্র অনুযায়ী আলোচিত এই হত্যাকাণ্ডের জন্য শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। আর মামলার তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত 4 বার পরিবর্তন হয়েছেন। হত্যা মামলায় গ্রেফতার হওয়া 8 জনের মধ্যে 5 জনই এখন জামিনে আছেন। সাগর রুনি হত্যার বিচারের দাবিতে দেশের সাংবাদিক সংগঠনগুলো প্রথম দিকে সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকলেও এখন তা অনেকটাই ঝিমিয়ে গেছে। আর এ ব্যাপারে জানতে চাইলে এই সাংবাদিক নেতা জানালেন, অপরাধী শনাক্ত না হওয়ায় অন্যদের মতো হতাশ তারাও। হয়তো পথের আন্দোলনটা একটু কমেছে, কারণ বিভিন্ন সময়ে আন্দোলনের কতগুলি পর্যায়ে তো আমরা অতিক্রম করি। আন্দোলন, মাঠে আন্দোলন হয়, কর্মসূচি থাকে, মানববন্ধন থাকে, মিছিল থাকে, কর্মবিরতি থাকে। আমরা সবগুলি সাগর রুনির ব্যাপারে করেছি। সাগর রুনি হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, রহস্য যদি উন্মোচিত না হয়, তাহলে দেশে এবং দেশের বাইরে এমন একটা ভাবমূর্তি তৈরি হয় যে বাংলাদেশের সাংবাদিক খুন করে ফেললে পরে কারো বিচার হয় না। শুরুতে মামলার তদন্তভার পুলিশের হাতে থাকলেও পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে আলোচিত এই মামলার তদন্তভার দেয়া হয় র্যাবের হাতে। যদিও ঘটনার 4 বছর পার হলো, মামলার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে জানতে চাইলে র্যাবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরেও র্যাবের পক্ষ থেকে কোনো কিছু জানাতে রাজি হননি তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। আগামী 1 বছরের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে না গেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে ভর্তি কার্যক্রমও বন্ধ করে দেওয়ার কথা জানান তিনি। সকালে উত্তরা এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি, এভাবে তারা বেশি দিন চলতে পারবেন না। বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন, তাদের জন্য আমরা 1 বছর সময় বেঁধে দিয়েছি। নির্ধারিত সময়ে তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে 1 বছর সময় অতিক্রান্ত হলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ সহ তাদের বিরুদ্ধে অন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের গ্রেফতারের দাবি জানান তারা। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করলে ছাত্রলীগ তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। কাল ঢাকায় বসছে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি শুকনো মৌসুমে গঙ্গা থেকে বাংলাদেশের সবচেয়ে কম পানি প্রবাহের কথা তুলে ধরা হবে এই বৈঠকে। বিশেষজ্ঞদের মতে, এভাবে পানির প্রবাহ কমতে থাকলে হুমকির মুখে পড়বে দেশের রবি শস্য উৎপাদন এবং জীববৈচিত্র্য। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের সঙ্গে 54টি অভিন্ন নদী ইস্যুতে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। এহসান জুয়েলের বিশেষ রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যা দেশের মোট আয়তনের 37% এলাকা, গঙ্গা নদীর পানির উপর নির্ভরশীল। ভারতের হুগলি ভাগীরথী নদীতে 40,000 কিউসেক পানি সরিয়ে নেওয়ার জন্য 1975 সালে নির্মিত ফারাক্কা বাঁধ চালু হলে তখন থেকেই এই অঞ্চলের কৃষি, মৎস্য সহ সামগ্রিক জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। 1996 সালে সম্পাদিত গঙ্গা চুক্তিতে বলা হয়, কোনো অবস্থায় যে কোনো 10 দিন ফারাক্কায় পানির প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশ অবিলম্বে আলোচনায় মিলিত হবে। যৌথ নদী কমিশনের তথ্য বলছে, 2014 সালের জানুয়ারি মাসের প্রথম 10 দিন, যেখানে বাংলাদেশ প্রায় 70,000 কিউসেক পানি পেয়েছে, চলতি বছরের এই সময়টায় পেয়েছে 35,000 কিউসেক। এই অবস্থাকে বাংলাদেশের সার্বিক পরিবেশের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। এটা একটা বড় ধরনের পরিবেশগত সংকট এবং দেশের মরুকরণের প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কাটা বাড়বে। পানির ফ্লোটা কমে গেলে এই চাষাবাদ আমাদের ব্যাহত হবে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, যৌথ কমিটির বৈঠকে বিষয়টি তোলার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দিয়ে জানিয়েছে তারা। কম পেয়েছি, এই বিষয়গুলো আমরা অলরেডি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবহিত করেছি। আমাদের পররাষ্ট্র সচিব কিছুদিন আগে যখন ভারতে গেলেন তার দ্বিপাক্ষিক মিটিং করার জন্য, তার সাথে কথা বলে তাকেও আমাদের এই কনসার্ন জানানো হয়েছে, তিনি যেন ভারতের কাউন্টার পার্টির সাথে সেটা আলোচনা করেন, এবং তিনি সেটা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অভিন্ন সব নদী নিয়েই আলোচনা এগুচ্ছে ভারতের সাথে। বাংলাদেশ থেকে তো প্রস্তাবনাটা অনেক আগে থেকেই ছিল। ভারতের থিঙ্ক ট্যাঙ্কও যারা এটার বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আমরা মতামত পেয়েছি যে এটা জয়েন্ট রিভার ম্যানেজমেন্টে যাওয়া উচিত, কভারিং অল দ্য রিভার্স। ঢাকায় শুক্রবার যৌথ কমিশনের এই 62তম সভায় গঙ্গায় পানি পাওয়ার বিষয়টি জোর দিয়ে উত্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গত এক মাসে কক্সবাজার টেকনাফ সড়কে কয়েক হাজার ঝাউ গাছ কেটে ফেলেছে একটি চক্র। এলাকাবাসী ও পরিবেশ সংশ্লিষ্টদের অভিযোগ, জায়গা দখল করতেই কেটে ফেলা হচ্ছে গাছ। এ কাজে খোদ বন বিভাগের লোকজন জড়িত বলে অভিযোগ তাদের। তবে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। মোহাম্মদ ফরাজের ছবি ও সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। এখানে ছিল সারি সারি বৃক্ষরাজি, কিন্তু এখন তার অস্তিত্ব জানান দিচ্ছে শুধুই কাটা গাছের চিহ্ন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা থেকে শিলখালি পর্যন্ত দীর্ঘ 2.5 কিলোমিটার এলাকার 50,000-এর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলকে রক্ষা করতে 2006-07 অর্থ বছরে কক্সবাজারের টেকনাফ উপকূলের জাহাজপুরা থেকে শামলাপুর পর্যন্ত প্রায় 80 হেক্টর জায়গা জুড়ে লাগানো হয় 5 লাখের মতো ঝাউ গাছ। গেল কয়েক বছরে মাথা তুলে দাঁড়িয়েছিল দৃষ্টিনন্দন এ বৃক্ষরাজি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের লোকজনের যোগ সাজসে একটি সংঘবদ্ধ চক্র গাছ কাটছে। দিনের মধ্যে এবং নিয়ে যায়, ঠিক আছে, আমরা কেউ বাধা দিলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিই। যারা গাছ কাটে নিয়ে যায় এরা থেকে টাকা খায়, আমার জন্য মামলা করে দিছে ফরেস্ট মুন্সি। উনারে আমরা ইনফরমেশন দিয়ে গাছ দেখাই দিছি, দেখাই দিয়ে 500 টাকা 200 টাকা খাই চলে যাই। এখানে এই বাগানে 50,000 গাছ থাকে, এখন 40,000-এর মধ্যে কাটা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় প্রভাবশালীরা সৈকতের জায়গা দখলের জন্যই ঝাউবিথি নিধনযজ্ঞ চালাচ্ছে বলে দাবি বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের এ নেতার। চিহ্নিত ভূমিদস্যুরা এই ঝাউ গাছগুলো প্রতিনিয়ত কেটে ফেলতেছে। এখানকার
বন বিভাগের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে ইনডাইরেক্টলি তাদেরকে সহায়তা করছে। এ ব্যাপারে গত কয়েকদিন ধরে উপকূলীয় বন বিভাগ সহকারী বন সংরক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে অব্যাহত গাছ কাটার কথা স্বীকার করলেন শিলখালী বিটের দায়িত্বরত বন প্রহরী। গাছ কাশিটার ওরা হলো ডাকাত, চোর, ইয়াবা খায়, ইয়াবা খাইয়া ওরা ওখানে থাকে আর ওই ইয়াবা খাইয়া এগুলি গাছটি কাটে। পুলিশ নিয়ে আমরা ডিউটি করছি, অভিযান চলাইছি এলাকায়। এর আগে 2011 সালে টেকনাফের খড়ের মুখ এলাকায় 30,000 গাছ কাটার ঘটনায় 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, তবে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে বগুড়ার ফুল চাষিদের। এবার 50 লাখ টাকার ফুল বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। কয়েক দফা সময় বাড়িয়ে 3 বছরেও শেষ হয়নি খুলনার দাকব ও কয়রা উপজেলার 26টি আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ। এজন্য সময়মতো অর্থ বরাদ্দ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও ঠিকাদারদের গাফিলতিকে দায়ী করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তরিকুল ইসলামের প্রতিবেদন। 2007 সালের 15 নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও 2009 সালের 25 মে আইলার ভয়াবহ জলোচ্ছ্বাসের ঘটনা দেশের দক্ষিণ উপকূলের মানুষের কাছে আতঙ্কের নাম। এ ধরনের দুর্যোগে জনসাধারণের জানমাল রক্ষায় সরকার উপকূলীয় এলাকায় দ্বিতল ও 3 তলা বিশিষ্ট স্কুল কাম আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। 2012 সালের ডিসেম্বরে দাকপে 13টি এবং কয়রায় 11টি স্কুল কাম আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে এসব নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 বছরেও সেটা শেষ হয়নি। একটা সাইক্লোন যদি আমাদের এখানে হয় 2 বছর ধরে, তাহলে আরো 5টা হতে কত সময় লাগবে? এখন যদি দুর্যোগ হয় আমরা নিরাপদ আশ্রয় যাব, সেরকম জায়গাও তো নাই। আমার মনে হয় যে এই কাজটা খুব দ্রুত শেষ হলে আমাদের জন্য খুব ভালো হতো। এদিকে দুর্গম এলাকা হওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি বলে দাবি এলজিইডির স্থানীয় কর্মকর্তাদের। এখানে সাইটগুলো এত দুর্গম যে আমাদের যে ওয়ার্কলোড আমাদের শুধু সাইক্লোন সেন্টারে নয়, এর পাশাপাশি আরও যতগুলো প্রজেক্ট চলছে এগুলো অত স্পেসিফিক ইনফরমেশনটা আমাদের কাছে থাকে না। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হয় অধিদপ্তরকে অবহিত করার পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। যেটির কাজ ইতিমধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে ঠিকাদাররা সেই দুটির কাজ শেষ করতে পারেনি, যার ফলে এই বিষয়টা আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাকব ও কয়রা উপজেলায় 24টি স্কুল কাম আশ্রয় কেন্দ্র নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় 82 কোটি 50 লাখ টাকা, যার ধারণ ক্ষমতা হবে প্রায় 1.5 লক্ষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। মোবাইল ফোনের বাজারে দেশীয় ব্র্যান্ড বলতে কিছুই নেই, বরং বিদেশ থেকে ব্র্যান্ডিং করা একই মোবাইল দেশের বাজারে আসছে ভিন্ন নামে। এমনকি ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ফিচার আর দামের মধ্যে চীনা কোম্পানিগুলো তৈরি করছে বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন। এ অবস্থায় দেশেই মোবাইল ফোন তৈরি করতে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হার 0-তে নামিয়ে আনার আহ্বান বাজার পর্যালোচকদের। জুবায়ের ফাসলের রিপোর্ট। 50,000 টাকা দিয়ে সেট কিনলাম, ওই ফ্যাসিলিটি দেশীয় ফোনের মধ্যে পাইতেছি আমরা 15 থেকে 20,000 টাকার মধ্যে। সবই আছে, দেন সব স্লো। প্রায় 10 বছর ধরে নষ্ট মোবাইল ফোন ব্যবহার উপযোগী করে আসছেন ইস্টার্ন প্লাজার এই মেকানিক। সম্প্রতি তার ভান্ডারে যুক্ত হয়েছে আইফোন HTCর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মোবাইল ফোন সার্ভিসিং মেশিন। কিন্তু নামি দামি এসব ফোনের তুলনায় তার কাছে আসা নষ্ট ফোনের মধ্যে বিভিন্ন দেশীয় ব্র্যান্ডের আধিক্যই বেশি। দেশে প্রতিদিনই বাড়ছে মোবাইল ফোনের নতুন গ্রাহক। বিটিআরসির তথ্য মতে বর্তমানে 13 কোটি সিম ব্যবহৃত হচ্ছে 8 কোটি মোবাইল ফোন সেটে। এর মধ্যে 3 কোটির বেশি ফোন আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের, বাকি 5 কোটি মুঠোফোন যোগান দিচ্ছে দেশীয় বিভিন্ন কোম্পানি, যাও পুরোটাই আমদানি নির্ভর। এসব ফোন সেটের দাম কিছুটা কম হওয়ায় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সত্যি, কিন্তু এখনো ঘাটতি রয়েছে গ্রাহক আস্থা অর্জনে। 85% লোকাল ব্র্যান্ড ওনারা কন্ট্রিবিউট করছে। তাহলে আপনি যদি দেখেন লোকাল ব্র্যান্ডে কিন্তু অনেক বড় মার্কেট হয়ে গেছে। যারা হচ্ছে হয়তো ব্র্যান্ডটাকে অত কেয়ার নিচ্ছে না, হয়তো বিজনেসটাকে বেশি ফোকাস করছে, তারা হয়তো কোয়ালিটি ওরকম ভাবে দিচ্ছে না। আপনি যেরকম ভাবে আপনি চাইবেন সেরকম ভাবে তৈরি করা যায় ফোনগুলো, কাজে এটি নির্ভর করে আপনার ডিজায়ারের উপরে। আইফোন কেন না, কিন্তু আইফোনের যেসব ধরনের ব্যবহার আছে তার সবগুলোই যেন আছে এরকম ধরনের স্মার্টফোন বাজারে আছে এবং থাকবে বড়। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন BMBA বলছে, দেশেই মোবাইল ফোন তৈরিতে প্রয়োজন আমদানি শুল্ক নির্ধারণে সরকারের নীতি সংশোধন, যেটি করা গেলে দেশীয় চাহিদা তো বটেই, বাংলাদেশের তৈরি ফোন হতে পারে রফতানিও। এখন পর্যন্ত কোনো হ্যান্ডসেট এই দেশে উৎপাদন হয় না। এখানে র মেটেরিয়ালসের ট্যাক্স,
50 ইয়ার্সের উপর, সেটাই হলো বড় বাধা এবং সরকারের আন্তরিকতার একটা বড় বাধা। সংগঠনটি বলছে দেশে বর্তমানে শতাধিক প্রতিষ্ঠান আমদানি করলেও বাজারে প্রচলিত রয়েছে মাত্র 10-12টি কোম্পানির মুঠোফোন, যা প্রচলিত বাজার ব্যবস্থায় আমদানি কিংবা বিপণন দুদিকেই ফেলছে বিরূপ প্রভাব। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার ফুল চাষিরা। প্রতি বছরের মতো এবারও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন তারা। সবকিছু ঠিক থাকলে 50 লাখ টাকার ফুল বিক্রির প্রত্যাশা করছেন জেলার পার্ক রোডের ফুল ব্যবসায়ীরা। মাজেদুর রহমানের তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফুল ছাড়া ভালোবাসার প্রকাশ যেন অসম্পূর্ণ থেকে যায়। 13 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও পরের দিন বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা, গোকুল, মহস্থান এলাকায় বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় গোলাপ, রজনী, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানান ধরনের ফুল। সারা বছর ফুল সরবরাহ করলেও মূলত এই দুটি দিনকে ঘিরে ফুল বিক্রি করে লাভ লোকসানের হিসেব মেলান তারা। এবারও কয়েক মাস ধরে নানা রকম ফুলের চারা রোপণ ও পরিচর্যা করে এখন প্রস্তুত ব্যবসায়ীরা। ভ্যালেন্টাইন্সে ফুলটা আমাদের বেশি বিক্রি হয়। আমি আশা করছি 1 লাখ টাকা সম্ভব যে বাগান থেকে আমার উৎপাদন হওয়ার। বিশেষ পর্বে এই ফুলগুলা বেশি বিক্রি হয় অন্যান্য সময়ের চেয়ে। শুধু গাঁদা চাষ করে 50-60 হাজার টাকা আমার প্রফিট হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ফুল এসে জমা হয় বগুড়ার পার্ক রোডে অবস্থিত এই দোকানগুলোতে। এবার 50 লাখ টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানালেন ব্যবসায়ী নেতারা। এখন বর্তমানে আমাদের গোলাপ বিক্রি হচ্ছে 65 থেকে 60 টাকা, আর ভ্যালেন্টাইন ডে ওই সময় আমরা নিচে 30 টাকা পর্যন্ত বিক্রি করব। প্রতিটা দোকানে 3000 গোলাপ থাকবে, নির্দিষ্ট দাম নির্ধারণ করা হবে। সেই নির্ধারণ উপলক্ষে আমাদের টার্গেট আছে আপনি 14 ফেব্রুয়ারিতে মিনিমাম 50 লক্ষ টাকার একটা ফুলের টার্গেট ধরেছে বিক্রি হবে। তবে ক্রেতাদের অভিযোগ অন্যান্য দিনের তুলনায় এদিন অনেকটা চড়া দামে ফুল কিনতে হয় তাদের। এখন দাম কমে আছে কিন্তু ভ্যালেন্টাইন্সে একটু দাম বেশি থাকে। ফুল মনে হয় পৃথিবীর সবচেয়ে একটা বেশি জিনিস, যেটা চির আবেদনের জন্য। বগুড়ার পার্ক মার্কেটে পাইকারি ও খুচরা মিলিয়ে মোট 17টি দোকান রয়েছে। সময় সংবাদ, বগুড়া। দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। মোটরসে সকাল থেকে আসলে আমরা এখানে অবস্থান করছি নির্বাচন কমিশনে, যে আজকে প্রায় এই 4553টি যে পৌরসভা আছে, এর মধ্যে এই পৌরসভাগুলোর আসলে তফসিল ঘোষণা করার কথা। এবং আমরা যতদূর জানি যে গত দুদিন আগে একজন নির্বাচন কমিশনার আমাদের জানিয়েছিলেন যে আজকে বৃহস্পতিবারই, যে আজ এই বৃহস্পতিবারই তফসিল ঘোষণা করা হবে, এবং সেই হিসাবেই আসলে আমরা সংবাদকর্মীরা সকাল থেকে অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে তফসিল, ওটা কিন্তু ওভাবে জানানো হয়নি। যে আনুষ্ঠানিক যে ঘোষণাটা আমরা অন্যান্য নির্বাচনে দেখি, সেই নির্বাচনের মতো কিন্তু আসলে ইউনিয়ন পরিষদে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং এর মাধ্যমে সেই তফসিল ঘোষণা করা হবে কিনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করতে পারিনি। তবে আমরা আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে এর মধ্যে সব ধরনের তফসিলের সবকিছুই তারা আনুষ্ঠানিকতা শেষ করে ফেলেছে, এবং সেই অনুযায়ী আসলে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে 752টি ইউনিয়ন হচ্ছে 22 মার্চ, এবং দ্বিতীয় ধাপে 31 মার্চ হবে 710টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, এবং তৃতীয় ধাপে 711টি হবে, সেটি হবে 23 এপ্রিল, এবং 7 মে হবে 728টি, এবং 28 মে হবে 714টি, এবং সবশেষ ষষ্ঠ দফায় 660টি হবে, সেখানে হবে 4 জুন এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এবং এছাড়াও যে এই সবচেয়ে আগে প্রথম ধাপে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের যে তফসিলটি সেই অনুযায়ী আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে আমি আগেই বলছিলাম, যেমন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 22 মার্চ। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকছে 22 ফেব্রুয়ারি, 23 এবং 24 ফেব্রুয়ারি হচ্ছে যাচাই বাছাই, এবং 2 মার্চ পর্যন্ত প্রার্থীরা চাইলে তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। তো এখানে সকাল থেকে আমরা যতটুকু জেনেছি, এছাড়া আপনি মোটর আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে দলীয় ভিত্তিতে কিন্তু এবারই প্রথম এই স্থানীয় সরকারের এই উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচন নিয়ে আসলে পুরো দেশ জুড়ে, যেহেতু ইউনিয়ন পরিষদকে বলা হয় স্থানীয় সরকার একদম সর্বনিম্ন স্তরের বা নিচের স্তরের একটি নির্বাচন, এবং এই নির্বাচন নিয়ে আসলে বলা হয় যে এই প্রত্যেক গ্রাম
একদম গ্রাম থেকে উঠে আসা তৃণমূল নেতৃত্বের ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলো যেমন বলছিল সেক্ষেত্রে যে তাদের এই নির্বাচনে আসলে রাজনৈতিক দল গুছানোর পাশাপাশি এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে এই স্থানীয় সরকার ব্যবস্থার এই নিচের স্তরের এই নির্বাচনটি দলীয় ভিত্তিতে হওয়ায় বেশি এবারের নির্বাচনটি একটু বেশি গুরুত্ব পাচ্ছে। তো মোটামুটি এই ছিল এখনকার মতো আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে আজ। এই বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছে মার্কিন সিনেট। উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরি করতে প্লুটোনিয়াম সংগ্রহ করছে এমন তথ্য দিয়ে দ্রুত দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হোয়াইট হাউসের বিবৃতির পর বুধবার এ বিষয়ে সিনেটে ভোটাভুটি হয়। পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে জাপানও। আর গতকালের এই ঘোষণার পর এরই মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ শিল্প প্রকল্প বন্ধ করার তোড়জোড় শুরু করেছে সিউল। মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপনের আনন্দে বিভোর উত্তর কোরিয়া। যেসব বিজ্ঞানী আর প্রযুক্তিবিদ এই উপগ্রহ তৈরি ও তা কক্ষপথে স্থাপনের সঙ্গে যুক্ত, তারা পিয়ংইয়ং এসে পৌঁছলে বুধবার স্থানীয়রা তাদের সাড়ম্বরে সংবর্ধনা দেয়। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটিতে এই অনুষ্ঠান সরাসরি প্রচার করা হয়। এর কিছুক্ষণ পরই নিজেদের সফলতার জানান দিতে স্যাটেলাইট উৎক্ষেপণের একটি ভিডিও কেআরটিতে প্রচার করা হয়। উত্তর কোরিয়া যখন জোরে সোরে নিজেদের সফলতার জয়গান গাইছে, তখন তাদের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সিনেটে এই বিষয়ে একটি ভোটাভুটির আয়োজন করা হয়। এতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেন সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্যরা। আমরা উত্তর কোরিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে আগে যেসব পদক্ষেপ নিয়েছি তার কোনোটিই কাজে আসেনি। জাপান সরকারও ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের। উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পূর্ণ একমত। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সাথে যারা জড়িত ব্যক্তিগতভাবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথ শিল্প প্রকল্প কাইসং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সিউল। এই প্রকল্প থেকে যেসব অর্থ আসছে তা উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করছে বলে উল্লেখ করে বুধবারই তা বন্ধের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া। ঘোষণার পর এরই মধ্যে প্রকল্প বন্ধের কাজ শুরু হয়ে গেছে। আমরা কাইজং শিল্প কমপ্লেক্সে তহবিল দেওয়া সম্পূর্ণ বন্ধ ঘোষণা করছি, কারণ আমরা চাই উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমা তৈরি থেকে বিরত রাখতে। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রুখতে দক্ষিণ কোরিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। বুধবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরীয় প্রতিপক্ষের সাথে মস্কোয় অনুষ্ঠিত বৈঠকে বলেন, এমন পদক্ষেপ এ অঞ্চলে কেবল সামরিক প্রতিযোগিতা বাড়াবে, যা কোনোভাবেই মঙ্গলজনক হবে না। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। দর্শক, এসএ গেমসে ছেলেদের ফুটবলে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। এসএ গেমসের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড, মৌটুসী, আসলে আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে ভারতের আসামের গৌহাটির পল্টন বাজারে অবস্থিত সাই স্টেডিয়াম, এবং সেখানে কিন্তু এবারের দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবল বিভাগে বি গ্রুপে বাংলাদেশ তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে লড়ছে। তবে ম্যাচের কথা যদি বলতে হয়, আসলে সুখকর কোনো তথ্য আমার কাছে নেই, কারণ ম্যাচের মাত্র 3 মিনিটের মাথায় বাংলাদেশ একটি গোল হজম করেছে। এখন ম্যাচটি শেষ হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না আসলে এই ম্যাচের ফলাফল কি হতে পারে। ম্যাচের 2 মিনিটের মাথায় ডি বক্সের বাইরে, বাংলাদেশের সীমানার ডি বক্সের বাইরে রায়হান অবৈধভাবে নেপালের একজন খেলোয়াড়কে বাধা দেন, এবং তার নাম ছিল রঞ্জিত বিষ্ঠা। তো তাকে আসলে বাধা দেওয়ার কারণে অবৈধভাবে স্বাভাবিকভাবেই রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন, এবং সেই ফ্রি কিক থেকে বল পেয়ে অনন্ত তামাং তিনি কিন্তু আসলে গোল করে নেপালকে লিড এনে দেন। এবং যে অবস্থা খেলার, বাংলাদেশের খেলার যে ধরন দেখা যাচ্ছে, তাতে করে আসলে হয়তোবা এই ম্যাচে বাংলাদেশ দল আরও গোল হজম করতে পারে, সেটাই এখানে উপস্থিত
বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও ধারণা করছেন। পাশাপাশি আমরা আরো যারা দর্শকরা এসেছেন তাদের কাছ থেকেও সে ধরনের মন্তব্য আসলে শুনেছি। আর বাংলাদেশের একাদশের কথা যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে ভুটানের বিপক্ষে যে একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল সেই মূল একাদশে ছিলেন মিডফিল্ডার মাসুক মিয়া জনি। তাকে আজকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে, সেরা একাদশে তিনি নেই এবং তার জায়গায় শাহিদুল আলম শাহিদকে সেরা একাদশে সুযোগ দেওয়া হয়েছে। তো তিনি খেলছেন, তবে আসলে মাঠে বাংলাদেশের অগোছালো পাস এবং ভুল পাসের ছড়াছড়িতে বোঝা যাচ্ছে না যে আসলে বাংলাদেশ আসলেই এই ম্যাচটিতে ভালো কোনো ফলাফল বয়ে আনতে পারবে কিনা। ম্যাচের কথা বললে শুধু এতটুকুই বলতে হয়। পাশাপাশি একটা সুখকর বিষয় আমাদের জন্য রয়েছে, সেটি অবশ্য ফুটবলে নয়। একটু আগেই আমরা ব্যাপারটি নিশ্চিত হয়েছি যে হকিতে বাংলাদেশ দলের নয়, আগামীকাল বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি তিনি আসলে আন্তর্জাতিকভাবে একটা বড় ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। এবারের দক্ষিণ এশিয়ান গেমসে হকির ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হবে এবং সেই ম্যাচটি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সেলিম লাকি, যিনি কিনা বাংলাদেশের বর্তমানে 1 নম্বর আম্পায়ার। তো এটি বাংলাদেশের জন্য এখন আপাতত গর্বের বিষয়। তো আর অন্যান্য গেমসের কথা, অন্যান্য ইভেন্টের কথা যদি ছোট্ট করে আপনার মাধ্যমে জানাতে চাই তাহলে বলতেই হচ্ছে যে বাংলাদেশ দল আজকে বাংলাদেশের হ্যান্ডবল খেলা রয়েছে পুরুষ এবং মহিলা বিভাগে, পাশাপাশি শুটিং রয়েছে, অ্যাথলেটিক্সে বাংলাদেশ দল 4x400 মিটার রিলেতে অংশ নেবে। তো সব মিলিয়ে আসলে বলতেই হচ্ছে যে বাংলাদেশ দল মোটামুটি খেলছে, কিন্তু ফুটবলের কথা আলাদা করেই আপনাকে জানাতে চাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশ দল কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচটিতে 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তো ভারতের আসামের গৌহাটির সাই স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মৌটুসি, ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, ভারতের গৌহাটি থেকে এসএ গেমসের ছেলেদের বি গ্রুপের বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচের খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। দর্শক, আবারও আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর। সেমিফাইনালে বাংলাদেশের দেয়া 227 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। আমরা দেখে আসবো খেলার কিছু অংশ। দুঃখিত দর্শক, আমরা এই মুহূর্তে খেলা দেখতে যেতে পারছি না। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টাইগার যুবাদের স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সাজ ঘোরে টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। বাংলাদেশের 227 রানের চ্যালেঞ্জিং স্কোরের টার্গেটে ব্যাট করছে ক্যারিবীয়রা। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসির আদেশ হাইকোর্টে বহাল, 2 জনের যাবজ্জীবন। বিএনপি জামায়াতের নাশকতা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মন্তব্য প্রধানমন্ত্রীর। আগামীতে এই বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা। বিচারপতিদের জন্য সুনির্দিষ্ট আচরণবিধি থাকা দরকার, মন্তব্য আইনমন্ত্রীর। বলেন, অবসরের পর সরকারি সুযোগ ত্যাগ করেই বিচারপতিদের আইন পেশায় আসা উচিত। এবং 4 বছরে উদ্ঘাটিত হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যা রহস্য। তদন্ত প্রতিবেদন জমার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে সীমাবদ্ধ কার্যক্রম। দর্শক, এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ে।